প্রিজমের মধ্যে ধর একটা রে হোয়াইট লাইট এসে পড়লো। এবার হোয়াইট লাইটটা 7টা রে দিয়ে তৈরি। 7টা রেকে সমান ইন্টেন্সিটিতে বা সমান অ্যামাউন্টে যদি আমি মেশাই তাহলে সাদা লাইট হয়। তুই ওই 7টা রঙকে নিয়ে একটা জায়গায় মিশিয়ে দে, যেগুলো তোর ওই পোস্টার কালার, তাতেও সাদা রঙ তৈরি হয়ে যাবে, কিন্তু সমান অ্যামাউন্টে মেশাতে হবে, একটু কম বেশি হলে হবে না। এটা জিনিসটা নিউটন আবিষ্কার করেছিলেন এবং তার এক্সপ্লানেশনটাও উনি দিয়েছিলেন। এবার এইখানে ধর একটা রে এসে পড়লো, এইটা একটা প্রিজমের প্লেন এ বি মনে কর, এ বি সি। এখানে যেটা করা হয় এটাই কনভেনশন, যে প্রিজমের ওপরের এই অ্যাঙ্গেলটাকে এ অ্যাঙ্গেল বলা হয় এবং এ অ্যাঙ্গেলটাকে বলা হয় প্রিজমের অ্যাঙ্গেল আর কি, মানে প্রিজম অ্যাঙ্গেল এটা। এবার এই প্লেনটার উপরে আমাকে একটা পারপেন্ডিকুলার দিতে হবে। ভেতরে আমার মিডিয়াম, সলিড মিডিয়াম কিছু আছে, কাঁচ আছে, এখানে রিফ্রাকশন হবে, তাহলে কোন দিকে যাবে? ডেন্সার মিডিয়াম হলে বাঁদিকে, মানে নিচের দিকে। নিচের দিকে, কেননা ও পারপেন্ডিকুলারের দিকে যাবে। পারপেন্ডিকুলারের দিকে গেল, এইবার এই পয়েন্টে এসে পড়লো। এই পয়েন্টে তো 90 ডিগ্রি বলতে আমার এইটা। তাহলে এইবার ডেন্সার থেকে রেয়ার আরে গেলে কোন দিকে যাবে? পারপেন্ডিকুলার থেকে দূরে সরে যাবে। তাহলে পারপেন্ডিকুলার থেকে দূরে মানে এই দিকে, তার মানে ও শেষমেশ আলটিমেট ও নিচের দিকেই যাবে। এইটাকে বলা হয় যে রেটা প্রিজমের বেসের দিকে যাবে। বেস বলতে বিসি, এখানে গিয়ে বেসের দিকে, এখানে গিয়ে বেসের দিকে। এটা মনে রাখবি যে রেটা বেসের দিকে যায়। যখন প্রশ্ন আসবে যে রেটা কোন দিকে যায়, বেসের দিকে যায়। এইবার এইখানে বলা হয় যে এখানে ইনসিডেন্স অ্যাঙ্গেল I1, এখানে রিফ্রাকশনের যে অ্যাঙ্গেল পারপেন্ডিকুলারের সঙ্গে এটার যে অ্যাঙ্গেলটা হয় সেইটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে R1। এইগুলোই কনভেনশন, কিন্তু যে পরবর্তীকালে একদম ক্লাস 12 অবধি তোর এই চিহ্নই চলবে প্রিজমের ব্যাপারে। হ্যাঁ, তারপরে এইখানে ইনসিডেন্স হচ্ছে, এই প্লেনে ইনসিডেন্স হচ্ছে, ইনসিডেন্স অ্যাঙ্গেল আই বলে দেয়, কিন্তু এখানে আই বলে আর দেওয়া চলবে না। এইখানে গেল ব্যাপারটা উল্টে, এইখানে খেয়াল রাখবি আর বলেই দেবে, R2 দিয়ে দেবে। এটাই কনভেনশন। এর কারণ আছে, কারণ হচ্ছে আমাকে আমি যখনই সাইন আই বাই সাইন আর করবো তখন তো মিউ বেরোবে। আমি যদি এইটাকে I2 বলে দিই তাহলে হবে কি, এদিকে যেমন আমি সাইন I1 বাই সাইন R1 করলে পরে এরই মিউ বেরোবে, এর এই মিডিয়ামটা, তেমনি এখানে আমার সাইন R2 বাই সাইন I2 করলে পরে তো এই মিডিয়ামটার মিউ বেরিয়ে যাবে। ওই মিডিয়ামটার মিউয়ের আমার দরকার নাই, আমার দরকার এইটা। তার মানে লাইট এই দিক থেকে এলে এই দিকেই রিফ্রাকশন হতো। লাইট যেহেতু এই দিকে গিয়ে এই দিকে পড়েছে, তাহলে এই দিক থেকে দিলে এই এই পথেই যেত, তখন ইনসিডেন্স অ্যাঙ্গেল তো আমার এই I2টাই হতো। সেই জন্যে ইনসিডেন্স অ্যাঙ্গেল ধরে ওইটাকেই I2 করে দিয়েছি। তখন আমি এই দিককার সাইন I2 ডিভাইডেড বাই এই দিকের সাইন R2 করলে এই ভেতরের মিউটা আমার বেরোবে। এদিক থেকেও আমার ভেতরের মিউ থাকলো, এদিক থেকেও আমার ভেতরের মিউ থাকলো, যার ফলে আমার ব্যাপারটা বোঝা গেল তো কি জন্য এই দিকটাকে আই করা হয়েছে। এদিকে রিফ্রাকশন হয়েছে, কিন্তু
রিফ্রাকশন অ্যাঙ্গেলটাকে আই করে দেওয়া হচ্ছে, যাতে আমার পরবর্তীকালে সুবিধা হয়। এখন এই রেটা এই দিকে যেত, প্রিজমটা না থাকলে চলে গিয়েছে অন্যদিকে, তাহলে এই রেটা যেন আসছে এইখান থেকে, যেন এখানে আমি একটা নাম দিলাম এক্স, এখানে আমি একটা নাম দিলাম এন। এবার এইটা 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 একটা চার কোণা একটা জিওমেট্রিক্যাল শেপ। রেক্টাঙ্গেল বলতে পারবো না, তাহলে পরে আমার রেক্টাঙ্গেল হলে এই দুটো দিক সমান হবে, এই দুটো দিক সমান হবে, তা তো নয় এখানে। কিন্তু যে কোনো কোয়াড্রিল্যাটারাল মানে কি, সেই ব্যাখ্যাটা নয় তো, যে কোনো চারটে থাকবে, যে কোনো চারটে থাকলেই কোয়াড্রিল্যাটারাল। তো ঠিক আছে, তাহলে ওই কোয়াড্রিল্যাটারালই যদি, হ্যাঁ এই তো কোয়াড্রিল্যাটারাল বলে লেখা আছে। এ কিউ এন আরটা নিয়েছে, কিউ কোনটা, ও আচ্ছা এ কিউ এন আর, হ্যাঁ এই এ কিউ এন আর এর জন্য এ এইটা কিউ, এইটা এন, এইটা আর, এই পয়েন্টটা এর জন্য এই অ্যাঙ্গেলটা যদি মনে কর থিটা হয়, এই এন এর উপরে যে অ্যাঙ্গেলটা আছে, জিওমেট্রিতে একটা ব্যাপার আছে যে যে কোনো কোয়াড্রিল্যাটারালের যে দুটো উল্টো উল্টো কোণ আর কি, তাদের যোগফলটা হয় 180 ডিগ্রি, আর চারটে কোণ মিলে হয় 360 ডিগ্রি। তাহলে এ কিউ এন আর এর জন্য এই অ্যাঙ্গেল এ প্লাস এই অ্যাঙ্গেল থিটা, মানে এই অ্যাঙ্গেলটা আর তার উল্টো দিকের অ্যাঙ্গেলটা থিটা, যেটা এইটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। আর এখানে একটা ট্রায়াঙ্গেল আছে কিউ আর এন, ট্রায়াঙ্গেলের কোণগুলো কত হয় সব কটা মিলে? 180 হয়। তাহলে ওই ট্রায়াঙ্গেলের জন্য আমি যেটা পাচ্ছি, এটা R1 আছে, এটা R2 আছে, এটা থিটা আছে, তাহলে R1 প্লাস R2 প্লাস থিটা, এইটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। বটদা, তাহলে এই দুটোকে যদি আমি সমান করি, এ প্লাস থিটা আর R1 প্লাস R2 প্লাস থিটা, তাহলে থিটা থিটা কেটে যাবে। তাহলে আমি যেটা পাবো যে এ ইকুয়াল টু R1 প্লাস R2, এইটা একটা ফর্মুলা কাজে লাগে, নিউমেরিক্যালে দেয়। আর একটা হচ্ছে এই ডেভিয়েশন অ্যাঙ্গেল, যেটা তোর এই দিকে যেত এই দিকে চলে গেল, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় ডি। পরবর্তীকালে এটাকে ক্লাস 12-এ গিয়ে পাবি বা 10-এ গিয়েও পাবি বড় ডি, এখানে ছোট ডি দিয়েছে, দিলাম। এই যুদ্ধ বিগ্রহ হলো তোর ইতিহাস পরীক্ষা, বলে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির এখন যুদ্ধ লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তুই এমন করে মানে মনের আনন্দে লিখবি, পরীক্ষায় গিয়ে এই যুদ্ধ শুরু হলো, হুইসেল বাজানো হলো, যে তারপরে বর্ষা ছুড়ে দেওয়া হলো, তীর ধনুক ছুড়ে দেওয়া হলো, ওই গুলি চলছে, ওই বাবরের লোকটা ছুটে যাচ্ছে, গুলি ছুটছে, যেন টিচার দেখে বলে যে হ্যাঁ রে, তুই তো বাড়ির ব্যালকনি থেকে যুদ্ধটা দেখেছিলিস। হ্যাঁ, যুদ্ধগুলোকে পড়ু।
বলছে না যুদ্ধ চলছে। আচ্ছা, এইবার আর একটা হিসাব আছে, এই গোটা ডিটেলসটাই আমি যাচ্ছি না, এটা তুই পরবর্তীকালে পাবি। এইটা হচ্ছে যে ডি এই ইকুয়াল টু, এ অনেক বাকি আছে, I1 প্লাস I2 মাইনাস এ। এই ডি ডেভিয়েশন অ্যাঙ্গেল যেটা হয় সেটা হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। এই খাতাটা রেখে দিবি, কারণ এইটা কোন কোন ফর্মুলাগুলো তোর পরবর্তীকালে নিউমেরিক্যাল দেবে সেইটা কিন্তু আমি এখানে সব ওই বক্স করে দিচ্ছি আর কি, টেনেই লাগবে। আর এখন এই টেনে তো এইটা ছাড়া পুরো হিসাব, পুরো ডিডাকশন, পুরো নিউমেরিক্যাল তোর আরও প্রিজমের বহু কিছু থাকবে, কিন্তু এখন প্রাইমারি আইডিয়াটা হচ্ছে এটা। এইখানে এরপরে এই দুটোর মাঝখানে কিন্তু আরও আছে, এই যে এইখানে আমি তোকে বললাম যে ডি ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, যে তারপরে এই যে এইগুলো দিয়েছে, এর মাঝে কিন্তু প্রায় 3-4 পাতা তুই টেনে গিয়ে আরও হিসাব নিকাশ পাবি, সেগুলো এখানে দেয়নি, ফাউন্ডেশন। হ্যাঁ, এইখানে দেখ একটা জিনিস যেটা দিয়েছে, যে একটা লাইট তাকে কোনো রকম মিরার ব্যবহার না করে অল্প একটু ডিসপ্লেসমেন্ট করিয়ে যে পথে যাচ্ছিল তার থেকে অল্প একটু নিচের দিকে করে সেই পথেই আবার ফিরিয়ে আনার উপায় হচ্ছে এইটা, যে একটা লাইট এইভাবে গেল, এই প্লেনে গিয়ে পড়লো, এই প্রিজমটার এই অ্যাঙ্গেলটা এইটা, মাথাটা এটা, আর এইটা বেসটা। হ্যাঁ, এই যে বেসটা যেটা ছিল সেটা কিন্তু এইটা বেস দিয়ে ঢুকিয়ে দিল। বেশ, এবার 45 ডিগ্রি পারপেন্ডিকুলারের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি যায়, তাহলে এই দিকেও 45 ডিগ্রিতে ও রিফ্লেকশন হয়ে চলে আসবে, হতেই পারে রিফ্লেকশন। যদি আমি এই প্রিজমটাকে একটু সিলভারিং করে দিই, তাহলে এখানেও আমার 45 ডিগ্রিতে এসে পড়বে, এখানেও 45 ডিগ্রিতে ও চলে যাবে, তাহলে চারটে 45 মিলিয়ে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ও কিন্তু ঘুরে চলে গেল। কথাটা বুঝলি? লাইটটাকে ওইভাবে ঘুরিয়ে দেওয়া হলো। আর এইখানে যদি একটা প্রিজমকে আমি এমন করি যে প্রিজমটার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, করতেই পারি। প্রিজম আমার 3টে প্লেন হলেই হলো, দিয়ে এই প্লেনটা দিয়ে আমি ঢুকিয়ে দিলাম 45 ডিগ্রি, এই দিকেও 45 ডিগ্রি হয়ে ও কিন্তু নিচের দিকে নেমে চলে আসবে। এইগুলো কি কাজে লাগে? এইগুলো কাজে লাগে, এইগুলো একটা হচ্ছে পেরিস্কোপে কাজে লাগে। পেরিস্কোপ জানা আছে তো? পেরিস্কোপে তোর একদিক দিয়ে লাইট ঢুকলো, এইদিকে আমি একটা প্রিজম দিয়ে দিলাম, এই পদ্ধতিতেও নিচে নেমে গেল। যে আবার ওইখানে আর একটা প্রিজম এই দিক করে দিয়ে দিলাম, মানে উল্টো দিক করে, এই দিকে বেরিয়ে চলে গেল। এইখানে চোখ রেখে দেখতে পেলাম, উপরে জলটা মাঝখানে, জলের উপরে যা আছে সেটা আমি দেখতে পেলাম। এবার তুই বলবি সেটা তো আয়না দিয়েও করা যায়। আয়নাটা যদি আমি এখানে এমনি করে রাখি, আয়না দিয়েও করা যায়, যাবে? যাবে না কেন? যাবে। কিন্তু আয়নাতে কিছুটা লাইট অ্যাবজর্ব হয়, আর প্রিজম যদি দিই, প্রিজমে ওই লাইট অ্যাবজর্পশনটা হবে না। ট্রান্সপারেন্ট বলে না, ওইটা হচ্ছে প্রিজমটা ধর
এই লাইটটা ধর তোর এই দিকে গিয়েছে, তো এবার অ্যাবজর্ব হওয়া মানে কি, এই পয়েন্টে আমার কিছু রিফ্লেকশনও হবে, আবার কিছুটা এইদিকে পেরিয়ে চলেও যাবে। যদি 20% কি 30% লাইট আমার পেরিয়ে চলে যায় মিরার দিয়ে, আগের দিন যেটা বলেছিলাম যে এই মিরারের ভেতরেও কিছু লাইট সিলভারে গিয়ে পড়ে। তুই দেখবি একটা টর্চের আলো এমনি দেওয়ালে মেরে, এই উল্টো দিকে দেওয়ালে মেরে যতটা লাইট হবে, আয়না থেকে মেরে লাইটের জোর কিন্তু অতটা হবে না। এটা কিন্তু ঘটনা। এবার এই প্রিজমটার এই মাঝের মিডিয়ামটা হচ্ছে ডেন্সার, বাইরের এই মিডিয়ামটা, এখানে তোর কিছু এয়ার আছে, ডেন্সার থেকে রেয়ার আরে গেলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। ওই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটি ব্যবহার করা হয়। টোটাল মানে হচ্ছে টোটাল লাইটটাই রিফ্লেকশন হয়ে যাবে। এখন কাঁচ আর বাতাসের মিউটা হচ্ছে ওই 1.5 কি 1.48 এইরকম হয়। আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে গেলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়তে হবে, সি অ্যাঙ্গেলে, যেটা আগের দিন যেটা বলছিলাম, এই যে সি, এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়তে হবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়লেই ও তার থেকে বেশি হলেই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যাবে। এখন যা মিউ আছে ওদের, তাতে ওদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে 43.2 নাকি কি একখানা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়। এবার পড়েছে 45-এ, গ্রেটার দ্যান 43.2, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশিতে পড়েছে, ও কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে বেরিয়ে চলে যাবে। এই সুবিধাটি আমার আছে। আর 45-এ ফেললে দুটো 45 হলেই 90 ডিগ্রি, মানে যা যেতে গিয়ে নিচ্ছে, বুঝলি? এই কারণে প্রিজমটা ব্যবহার করাটা সুবিধা পেরিস্কোপে, পেরিস্কোপেও বটে, আবার ক্যামেরাতে তুই দেখছিস যে ক্যামেরাটাকে নিলি, নিয়ে যেটা স্ক্রিন, ডিজিটাল ক্যামেরার যে স্ক্রিন, সেখানেও ছবি পাওয়া যাচ্ছে, আবার উপরে একটা চোখ রাখার জন্য একটা ভিউ ফাইন্ডার আছে, ভিউ ফাইন্ডারেও আমি কিন্তু পাচ্ছি। তাহলে একটা ছবি দু জায়গায় আসছে কি করে? প্রিজমটার জন্য। প্রিজমটা দিয়ে আমার কিছুটা লাইট স্ক্রিনে আসছে, আবার ওইখানেই প্রিজমটা আছে, কিছুটা রিফ্লেকশন হয়ে উপরে গিয়ে আর একটা প্রিজম থেকে ভিউ ফাইন্ডারে পাওয়া যাচ্ছে। প্রিজমের ব্যাপারটা এইখানে, বোঝা গেল কথাটা? তো এখানে আর কিছু দেয়নি, যা এবার দেবে 10-এ দেবে, 9-এ দেবে। এবার হচ্ছে কি ডিসপারশন অফ লাইট। ডিসপারশন অফ লাইট কাকে বলে? এই ঘটনাটা কি বলে ডিসপারশন অফ লাইট, মানে আমাদের বইতে ছিল তো, কিসে, ওই 8-এ তো, হ্যাঁ সেটা 8-এর সঙ্গে মিলছে। আর স্ক্যাটারিং অফ লাইট কাকে বলে? লাইটের বেশ কয়েক রকম ঘটনা হয়। একটা হচ্ছে রিফ্লেকশন, একটা হচ্ছে রিফ্রাকশন, একটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, একটা হচ্ছে ডিসপারশন, একটা রেইনবো। এটা ডিসপারশন, রেইনবো একটা ঘটনা। আর স্ক্যাটারিং বলে একটা জিনিস আছে। স্ক্যাটারিং জিনিসটা কি না, হোয়েন লাইট ফলস অন ডাস্ট, বাতাসে অনেক ডাস্ট আছে, সেই বেশ কিছু ডাস্ট যদি বিভিন্ন জায়গায় থাকে, তখন কি হয় ঘটনাটা, অ্যান্ড আদার মাইনিউট পার্টিকেলস, ডাস্ট ছাড়াও আরও কিছু ছোট ছোট পার্টিকেল থাকে, লোহা লক্করের গুঁড়ো ফুড়ো, কাঠের গুঁড়ো, এইসব বাতাসে ভেসে বেড়ায়, প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার, it undergoes irregular reflection and spreads. This is called scattering of light. মানে একটা লাইট হয়তো বেশ কিছু রে একটা জায়গায় গিয়ে পড়লো, এবার সেখানে ডাস্ট পার্টিকেল আমার আছে, ডাস্ট হলেও তার তো কিছু প্লেন আছে,
এদিকে একটা প্লেন, এদিকে একটা প্লেন, ওদিকে একটা প্লেন, এরকম প্লেন, এদিকে প্লেন, ওদিকে প্লেন, বিভিন্ন দিকে কিছু কিছু করে প্লেন থাকবে। এবার লাইটটা আমার যখন যাচ্ছে তখন কিন্তু একটা অ্যাঙ্গেলেই যাচ্ছে, কিন্তু বিভিন্ন ডাস্ট পার্টিকেলে পড়ার জন্য ইনসিডেন্স অ্যাঙ্গেল আমার বিভিন্ন রকম হচ্ছে, তাহলে ওই রিফ্লেকশন অ্যাঙ্গেলও বিভিন্ন রকম হবে, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। এই ঘটনাটাই হচ্ছে গিয়ে স্ক্যাটারিং। কিন্তু লাইটের একটা ওয়েভ লেন্থ আছে, ওয়েভ লেন্থের উপরে লাইটের কালারটা নির্ভর করে। তোর লাইটের ওয়েভ লেন্থ হচ্ছে 3500 অ্যাংস্ট্রম থেকে 7500 অ্যাংস্ট্রম অবধি। অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। এবার হয়তো 3500 অ্যাংস্ট্রমটা এক কালারের, 4000 অ্যাংস্ট্রমটা আর এক কালারের, এরকম। এবার এই যে কালার অফ দ্য স্কাই ইজ ব্লু ডিউ টু ডিসপারশন অ্যান্ড স্ক্যাটারিং। When sunlight passes through atmosphere, it undergoes refraction. গোল অ্যাটমসফিয়ারটা আছে, এবার সানলাইট এলো, এসে রিফ্রাকশন হতে 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 সে নিচে নামলো। অ্যাটমসফিয়ারের বিভিন্ন লেয়ার আছে, লেয়ারগুলোর ডেনসিটি আলাদা থাকে। দিনের বেলায় ধর মাটিটা বেশি তেতে থাকে, নিচের লেয়ারটা ডেনসিটি কম হয়ে যাবে কারণ সে বেশি গরম। উপরের দিকের লেয়ারগুলোর ডেনসিটি বেশি হবে, তাহলে এবার ডেন্সার থেকে রেয়ার আরে আসছে, সে আস্তে আস্তে রিফ্রাকশন হতে হতে কিন্তু পারপেন্ডিকুলার থেকে সে দূরেই যাবে। এবার দূরে গেলে পৃথিবীতে এসে পড়বে, একটু বেঁকে এসে পড়বে, এটা রিফ্রাকশন। এবার হোয়েন লাইট গেটস রিফ্রাক্টেড, মাঝে আবার ডাস্ট পার্টিকেলগুলো, the blue light is scattered more than are the other colors by the air molecules, hence the sky appears blue. মানে ব্লু লাইটটার ওয়েভলেংথ এমনই, ব্লু লাইটের ওয়েভলেংথ হচ্ছে সব থেকে কম। এবার যে লাইটের ওয়েভলেংথ যত কম সে তত বেশি স্ক্যাটার্ড হয়, এদিক ওদিক সেদিক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। এইবার যার ওয়েভলেংথ বেশি সে বেশি স্ক্যাটার্ড হয় না। ওয়েভলেংথ মানে এবার ওয়েভলেংথ বেশি হলে, ডাস্ট পার্টিকেলের থেকে বড় হলে সে ধাক্কা খেয়ে রিফ্লেকশন হতে অত পারবে না, কিন্তু যদি ডাস্ট পার্টিকেলের থেকে ছোট হয় ধাক্কাটা খেতে পারে। তুই যদি একটা বিরাট বড় মানুষের থেকে ছোট হোস, তার গায়ে ধাক্কা খেয়ে তুই ফিরে চলে আসবি, কিন্তু এমন একটা মানুষের গায়ে ধাক্কা খেলি যে কিনা তোর থেকে ছোট, তাহলে ধাক্কা খেয়ে তুই কি ফিরে চলে আসবি? ওইখানেই থাকবি। তাহলে অন্যান্য লাইটগুলো ওই ডাস্টের গায়ে যা যা ধাক্কা খেলো সে ওইখানেই থেকে গেল, মানুষের চোখে পৌঁছালো না। ব্লু কালারটা ধাক্কাটা খেলো, ওর ওয়েভলেংথ ছোট বলে ও ধাক্কা খেয়ে নিচের দিকে কেন চারিদিকে সে ছড়ালো। যতই চারিদিকে ছড়াক, চারিদিকেও ডাস্ট পার্টিকেল আছে, কোনো না কোনোভাবে কোনো না কোনো ডাস্ট পার্টিকেল কিন্তু শেষ মেশ ওকে নিচের দিকে পাঠাবেই। তাহলে আমি চারিদিকে ব্লুটাই দেখতে পাবো, অন্য কালার দেখতে পাবো না, নইলে পরে আমি সাদা দেখতাম, সবই যদি সমানভাবে স্ক্যাটার হতো। এবং এই স্ক্যাটারিং নিয়ে বিজ্ঞানী সিভি রামনের থিওরি আছে, এক্সপেরিমেন্ট আছে। সিভি রামন কোন দেশের বিজ্ঞানী? এই দেশেরই, নোবেল পেয়েছিল এই স্ক্যাটারিং এর জন্য। স্ক্যাটারিং এর ব্যাপারটা কোন থিওরি দিয়ে করা যায়, তার ওয়েভলেংথের সঙ্গে প্রপোর্শনাল কি প্রপোর্শনাল নয়, নাকি ওয়েভলেংথ 2⁴ করে করা যায়, সেই সব জিনিসগুলো সে কিন্তু আবিষ্কার করেছিল, করে নোবেলটা পেয়েছিল।
এবং এই ব্লু কালার অফ দ্য স্কাই, ব্লু কালার অফ সি ওয়াটার বলেছিল যে আমি আকাশটা নীল বলে সেই নীল আলো সমুদ্রের জলে পড়ছে বলে নীল দেখছি তা নয়, সমুদ্রের জল থেকেও স্ক্যাটারিং হয়, আর সমুদ্রের জলেও প্রচুর পার্টিকেল, বালির পার্টিকেল মেলা আছে, সেখান থেকে মানে সরাসরি সাদা আলো যদি পড়েও ব্লু কালারটাই পাবো, অন্য কালারগুলো পাবো না। তার কারণ ওইটাই, স্ক্যাটারিং নট রিফ্লেকশন। এবং এই স্ক্যাটারিং নিয়ে প্রচুর থিওরি আছে, বেশ কয়েক পাতা থিওরি কিন্তু স্ক্যাটারিং নিয়ে আছে। এই স্ক্যাটারিং এর ব্যাপারগুলো পরে তোকে কিন্তু পড়তে হবে। লেন্স বলেছিলাম নাকি? হ্যাঁ, লেন্স হয়ে গেছে। লেন্সের কি কি হয়েছে বল দেখি? ওই তো কনকেভ লেন্স, কনভেক্স লেন্স, ব্যাস শুধু স্ফেরিক্যাল লেন্সই হয়েছে। লেন্সের ওই প্রিন্সিপাল অ্যাক্সিস, তার রেডিয়াস ফেডিয়াস, ওই সবগুলো, ওই ফোকাল লেন্থ, হ্যাঁ, হয়ে গেছে। ওইগুলো হয়েছে না? তাহলে এইগুলো তো আমি আর জানি না। লেন্স ফর্মুলা এই 1/f = 1/v - 1/u। আগের দিনই লিখিয়েছিলেন আপনি, খাতাতেই আছে। মিরারের সেটা জিনিস একই, মিরারের হচ্ছে 1/v + 1/u, আর লেন্সের 1/v - 1/u। হ্যাঁ, মিরারের ছিল। ওগুলো পড়বি কিন্তু, এটা আমি বলে দিচ্ছি, দাঁড়া, এটা চল ওই লেন্সের সাইন কনভেনশনটা একটু পর, একই আছে, আর ইয়েটা ফর্মুলাটা ফর্মুলাটা
চশমাটা কিনে নেবে। ও চা খাবো খাবো কার নাই তো আজকে বাজে এই সেই খেয়ে গ্যাস পাঠিয়ে দিলে তো পরীক্ষাটি মাটি হয়ে যাবে। কি দেখলি যে লেন্সের ক্ষেত্রে যেমন লেন্সের মাঝখানটাকে 0 0 ধরা হয়, তার ডান দিকটাকে পজিটিভ, বাঁ দিকটাকে নেগেটিভ, উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ, ঠিক আছে? তো ওই মিরারের মতন। আর ওর ফর্মুলাটা হচ্ছে 1/v - 1/u = 1/f। ভিটা কি জিনিস? ভিটা হচ্ছে ইমেজের ডিস্ট্যান্স লেন্সের মাঝখান থেকে, পোল থেকে। ওটাকে লেন্সের পোল বলে না, ওটাকে বলে অপটিক্যাল সেন্টার। আর ইউটা হচ্ছে ফোকাল না, অবজেক্ট ডিস্ট্যান্স অপটিক্যাল সেন্টার থেকে। আর এফটা হচ্ছে ফোকাল লেন্থ, সেটাও অপটিক্যাল সেন্টার থেকে, ঠিক আছে? এই হলো ফর্মুলাটা আসে, সেটা প্রুফ করা যায়, কিন্তু প্রুফ তোদের দরকার নাই, পরবর্তীকালেও দরকার পড়বে না। ওই ফর্মুলাটার থেকে তোকে নিউমেরিক্যাল দেবে, সুতরাং শুধু ফর্মুলাটা জানা থাকলেই হবে। এবার কি আছে দেখি দে। লেন্সের ক্ষেত্রেও কিন্তু এইবার এই ছবিগুলো আছে, এইগুলো কি করিয়েছিলাম? হয়েছিল বোধহয়, তাহলেও একবার দেখিস এগুলো। এগুলো তোর হচ্ছে একটা অবজেক্ট যদি এইখানে ইনফাইনাইটে থাকে, তাহলে প্যারালাল রে এসে ফোকাস দিয়ে চলে যাবে। সেটা তো মিরারের জন্যেও যা, লেন্সের জন্যেও তাই। আবার এই যে F1 আর 2F1 বলছে না, F1টা হচ্ছে গিয়ে ফোকাল লেন্থ, তো আর 2F1টা হচ্ছে গিয়ে ডবল ডিস্ট্যান্স। এই ডবল ডিস্ট্যান্স এই পয়েন্টে কিন্তু সেন্টারটা থাকে, মানে এই যে গোল ইয়েটা প্লেনটা, তার সেটা তো একটা গোটা একটা সার্কেলের পার্ট, একটা সার্কুলার বল কাচের নিয়ে কেটে দেওয়া হয়, একটা তৈরি হলো লেন্সের একটা দিক। আবার ওই সার্কুলার বলটারই এই দিকটা মনে কর সার্কুলার আছে, এইখান পর্যন্ত কেটে দেওয়া হলো, এই সার্কুলারটাকে নিয়ে নেওয়া হলো, যোগ করে দেওয়া হলো, তাহলে সেটা একটা লেন্স তৈরি হয়ে গেল। ওই দুটো সার্কেলের তো দুটো সেন্টার ছিল, তাহলে সেই সেন্টারটা তো ইনট্যাক্ট। এইটার তার মানে সেন্টারটা এটা, আর এইটার সেন্টার এই দিকে আছে, সেই দিকে 2F2টা এইটা। এবার মনে কর অবজেক্টটা 2F1 থেকে একটু দূরে আছে, তাহলে কেমন হবে ইমেজটা? 2F1ই আছে, মানে আস্তে আস্তে ডান দিকে ওকে সরানো হচ্ছে, তাহলে ইমেজ কেমন হবে? 2F1 আর F1 এর মাঝে আছে, তাহলে ইমেজ কেমন হবে? আবার F1-এরও ভেতরে আছে, তখন কিন্তু একমাত্র এই ক্ষেত্রেই ভার্চুয়াল ইমেজ হবে, বড় হবে, বাকি সব ক্ষেত্রে ছোট। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর কনকেভ লেন্স, সেখানেও এইরকম। কনকেভ লেন্স তো পড়িয়েছি নাকি? এটাও একবার দেখবি। এই প্যারালাল এলে যেমন নিচের দিকে যাচ্ছিল, উপর দিকে চলে যাবে। উপর দিকে চলে গেলে সব ক্ষেত্রেই নিচের দিকে বাড়াতে হবে, দিয়ে F1 থেকে আসছে বলে মনে হবে। এই একটা আছে, একটা আছে। আর লেন্সের ইউজ পরীক্ষার জন্য ছিল নাকি তোর ওই টেক্সট বইয়ে? লাইটের চ্যাপ্টারটা, ইউজ অফ লেন্সেস, ইউজ অফ মিরর। আর
আর ক্যারেক্টারিস্টিক্স অফ মিরর, ওই তিনটে হ্যাঁ এসেও ছিল ক্যারেক্টারিস্টিক। এসছিল। হ্যাঁ তুই ফিজিক্সের সবকটা করেছিলিস তো আচ্ছা? হুম অ্যাটেম্প তো সব করেছিলাম, একটা শুধু ভুল ছিল যেটা ব্যাক অ্যান্ড ফোর্থ হতো, ওটা আমি ইনভার্স লিখে দিয়েছিলাম। কি কোশ্চেন ছিল? ওই তো ল্যাটারাল ইনভার্স, ওটা লিখতে হতো যে ব্যাক অ্যান্ড ফোর্থ, আমি লিখে দিয়েছিলাম যে ইনভার্স হয়, দিয়ে লেফটটা রাইট হয় আর রাইটটা লেফট হয়। ও ল্যাটারাল ইনভার্সনে, হ্যাঁ হ্যাঁ আয়নাতে। ওটা আমি বইতে তো দেখতেও পাইনি যখন আমি রিভিশন করছিলাম, তারপরে আমাকে বললো যে বই থেকেই দিয়েছে। এনসিআরটি? দুটো বই থেকে, না কর্দবা থেকে। বই পাসনি? না, তারপরে যখন সবাই দেখালো তখন আমি দেখতে পেলাম যে ওটা লেখা ছিল। আর কপাল। তো আমি ওইটা একটা ভুল লিখেছিলাম আর বাকি ঠিকই লিখেছিলাম ফিজিক্সে। ঠিক আছে, একটা দুটো ভুল চাপবে ওরকম। হিউম্যান আই, এইটা দাগ দেওয়া আছে মানে আগে পড়িয়েছিলাম নি। হ্যাঁ, তারপরে হিউম্যান আইয়ের আর ইয়ারের ছবি প্র্যাকটিস করে গেছিলাম। ওরা কি দিয়ে দিয়েছে যে রিফ্র্যাক্টিভ না রিফ্লেকশন অফ লাইটের ছবি আঁকো। আমি আই ইয়ার অত মনে করে মাথায় রেখে গেলাম, মানে গিয়ে শুধু একটা লাইন টেনে আর নিস আর হলো। তবে হিউম্যান আইয়ের ছবি আঁকতে দেবে, ক্লাস 10-এ দিতে পারে, ওটা 10-এ আছে, আর 9-এ কোনটা আছে কে জানে। কেমিস্ট্রি থেকে তো কিছু দেয়নি, আমি কেমিস্ট্রি থেকে ইয়েটা প্র্যাকটিস করেছিলাম, ইলেকট্রোলাইসিসটা। কেমিস্ট্রি ছবি আঁকা? হ্যাঁ, কেমিস্ট্রি থেকে ওই একটাই ছবি দেখতে পারতো। ফিজিক্সে হ্যাঁ। তো অদ্ভুত কি করে দিল। আর বায়োলজিতে আমাদের আমি দুটো সিস্টেমই পড়ে গেলাম, মেল আর ফিমেল। অন্যই কিছু শুধু একটা স্পার্ম এঁকে চলে আসতে বললো, একটা ছোট স্পার্ম এঁকে দিলাম। মানে ওই যেগুলো লোকে পড়বে সেইগুলো না দিয়ে উল্টো পাল্টা ছবি দিয়ে দিয়েছে, যেগুলো কমন সেইগুলো দেয়নি। আচ্ছা, চোখের এই ডিফেক্টস পড়িয়েছিলাম নাকি? না, ডিফেক্টস পড়ায়নি না? এইটা পুড়ে নিলে পরে তোর আর চিন্তা নেই, চোখের ব্যাপারে সব শেষ। তোর টেনে যা থাকবে শেষ। হ্যাঁ হ্যাঁ হয়েছিল মায়োপিয়া। হ্যাঁ, মানে চোখের ধর এই এটা থাকে, ধর এই চোখের সামনে লেন্স থাকে, যেটা ওই কালো যেটা চোখে দেখা যায়, সেটা লেন্স নয়, সেটা তোর ওই ইয়েগুলো পেশিগুলো পরবর্তীকালে টেনে গিয়ে চোখের পুরো ফুল বিবরণ এখানে থাকবে, এখানে আছে। হ্যাঁ আছে তো, বইটাও আছে আমার, টেক্সটের বইটা ছিল। এই লেন্স দিয়ে যখন ধর এক দূর থেকে একটা এই রে আসছে তখন তো প্যারালাল, এবার সে এই লেন্স থেকে এসে এইখানে রেটিনাতে ফোকাস হয়, মানে এইটাই ওর ফোকাল লেন্থ, এই রেটিনাতেই এইখানে তোর এসে মিলিত হয়, দিয়ে ছবি তৈরি করে, তারপর অপটিক নার্ভ দিয়ে ব্রেনে যায়, ব্রেন সেটাকে দেখে বলে যে এই ছবি আছে, বেশ সে নাই হলো। এবার কোনো কারণে যদি লেন্সটার একটা লেন্স ধর এতটা মোটা, এবার এরকম করে ইলংগেটেড হয়ে গেল, তখন কিন্তু তার ফোকাল লেন্থটা বেড়ে যাবে। আর যদি মোটা হয়ে যায় কোনো কারণে, যে ওই লেন্সটার উপরের পেশি দুটো ইলাস্টিক জিনিস তো লম্বাটে হয়ে গেল, ঝুলে গেল, তো লেন্সটা নিচে নেমে যাবে ঝুলন্ত অবস্থায়, তখন ফোকাল লেন্থটা কম হয়ে যাবে, মানে আগিয়ে চলে আসবে। কিন্তু ফোকাল লেন্থটা যদি আগিয়ে চলে আসে বা পিছিয়ে যায়, যাই হোক না কেন, রেটিনাটা তো আর সেখানে নাই। এইবার লং সাইটেডনেস বা হাইপারমেট্রোপিয়া কাকে বলা হয়? হাইপারমেট্রোপিয়া ইজ এ ডিফেক্ট
due to which a person can see distant objects clearly but is unable to see objects which are near to the eye clearly. মানে ডিস্ট্যান্ট অবজেক্ট হলে পরে প্যারালাল রে আসবে, ঠিক এখানে ফোকাস হবে রেটিনাতে, কিচ্ছু অসুবিধা নাই। কিন্তু যদি কাছে থাকে তাহলে এইভাবে আসবে, এইভাবে আসবে, এসে তোর দূরে আবার রিফ্র্যাকশন হয়ে এ নিচের দিকে এ উপর দিকে যাবে, দিয়ে দেখা গেল যে এর ফোকাল লেন্থটা পেছনে হয়ে গেছে। তাহলে পিছিয়ে গিয়ে মিলবে, তাহলে রেটিনাতে বাধা পেয়ে ও আর এখানে মিলতে পারলো না, ছবিও হলো না। তাহলে ব্যাপারটা কি হয়েছে, যে এর ফোকাল লেন্থটা গিয়েছে পিছনে। এবার কজেস অফ লং সাইটেডনেস, মানে এই জিনিসটা হয় কেন সেইটা আগে আমাকে জানতে হবে, নইলে তুই এইটা দিয়ে নিউমেরিক্যাল করতে পারবি না। এরপরে অ্যাজ উই গ্রো ওল্ড, মানুষ যখন বয়স্ক হয়ে যায়, অর ডিউ টু সাম ডিজিজ, কোনো একটা রোগ যদি কিছু হয় মানুষের, কি হলো ঘুমাস নাকি? হ্যাঁ, না না, আমি তাই বলছি, সিলিয়ারি মাসেলস বিকামস হার্ড, মানে ওপর নিচের যে মাসেল সেইটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। অ্যান্ড হেন্স দে ক্যান নট কন্ট্র্যাক্ট, মানে উপর নিচের মাসেলটা কন্ট্র্যাক্ট হতে আর পারে না, অ্যাজ ছোট হতে বড় হতে এইসব হতে পারে না। অ্যাজ এ রেজাল্ট দ্য কার্ভেচার, মানে লেন্সের এই যে এই কার্ভেচার মানে কতটা ব্যাখ্যা, and the focal length of the eye lens cannot be decreased as required, মানে হলো ফোকাল লেন্থটা তোর কি বললাম, ওই মাসেলটা কন্ট্রাক্ট হতে পারে না। কন্ট্রাক্ট হতে পারে না মানে উপরের মাসেলটা লম্বা হতে পারে না, নিচের মাসেলটাও লম্বা হতে পারে না, যাতে কিনা আমি মাঝের লেন্সটাকে একটু বেটে করতে পারি। বেটে করলে ফোকাল লেন্থটা কাছে হবে। এবার ফোকাল লেন্থটা কাছে হওয়ার দরকার হয় কাছের অবজেক্টের জন্য, যাতে কাছেই ওকে করতে পারে, মানে ফোকাস করতে পারে। কারণ এইটাকে মানে ওই মাসেলটা কমা বাড়া করতে পারবে না, আর তার ক্ষমতা প্রায় আর শেষ হয়ে আসছে, মানুষ ওল্ড হয়ে গিয়েছে। তখন হলো কি, কাছের অবজেক্টটা এই কাছে ফোকাস হলো না, ও মাসেল কিছুই করতে পারলো না, দূরেই ফোকাস হলো। রেটিনা তো আর নড়াচড়া করো না, লেন্সটাকে আমি পাতলা বা মোটা যা হোক করতে পারবো, এই কারণে হয়। তাহলে এইটাকে বলছে হাইপার মেট্রোপিয়া, মানে যেখানে আমার হ্যাঁ কাছের অবজেক্টকে সে দেখতে পাবে না, দূরেরটাকে দেখতে পাবে। দূরেরটার জন্য ফোকাল লেন্থটার একই থাকে, এই লেন্সটাকে আমাকে কিছুই করতে হবে না, যেমন আছে তেমন থাকলো। কিন্তু কাছেরটার জন্য লেন্সটাকে একটু বেটে করতে হবে, সেটা আর ওই মাসেলটা করতে পারে না। অত নড়াচড়া, ঝটাপট নড়াচড়া, যেটা তুই দেখবি একটা ওল্ড মানুষ, সে কি অত চটপট হাঁটাচলা করতে পারে? তুই যেরকম পারবি, কেন পারবে না? তার মাসেলটা তাড়াতাড়ি নড়াচড়া করতে পারে না বলে, পারত হতো, এটাই কারণ। এবার কারেকশন কিভাবে করব? কারেকশনটা তাহলে আমাকে এইভাবে করতে হবে যে এই হ্যাঁ, কারেকশনটা কিভাবে হয় ও করে কি, এই যে আগেই আমি একটা hypermetropia can be corrected by using a convex lens, by using a
এখানে আমি দাগ দিয়ে দিলাম একদম, এটা বাই ইউজিং এ কনভেক্স লেন্স, মানে প্লাস পাওয়ারের লেন্স। মানুষ যত বয়স হয় তত তার প্লাস পাওয়ার বাড়ে, রিডিং গ্লাস বলে সেগুলো, কাছেরটা দেখার জন্য। অফ সুটেবল ফোকাল লেংথ, দিস হেল্পস ইন ডিক্রিজিং দ্য কম্বাইন্ড ফোকাল লেংথ, দাস ফর্মিং দ্য ইমেজ অন দি রেটিনা। মানে হলো এই যে আগে আমি একটা এই লেন্স দিয়ে দিলাম, তাতে কি হলো, এই কাছের থেকেই আমার রে আসছে, আগে এই লেন্সে এসে এই যে ওই উপর দিকে উঠে যেত সেটাকে করতে দিল না, নিচে নামিয়ে দিল রেটাকে রিফ্র্যাকশন করে। আর এই লেন্সটা আরও নিচে নামিয়ে কাছে ফোকাসটা করল, নইলে দূরে হয়ে যাচ্ছিল। তাহলে এই রেটাকে যদি আমি আরও বেশি আগে থাকতে নামিয়ে দিতে পারি তো কাছে এইখানটায় আসবে। সেই কাজটাই করে, যে আগেই ও খানিকটা নামিয়ে দেয়, দিয়ে আরও নিচে নামিয়ে ঠিক রেটিনাতে ফোকাসটি করে দেয়। ও তখন কাছের জিনিসটা দেখতে পায়, দূরের জন্য কিছু করার দরকার নেই। আমার এই যে এই চশমাটা, এটা কিন্তু এই হাইপারমেট্রোপিয়ার চশমা। দূরের ব্যাপারে আমার কোনো অসুবিধা নাই, কাছের ব্যাপারেও অসুবিধা নাই, সামান্য পাওয়ার আছে। পরে 60-70 বয়স হয়ে গেলে তখন হয়তো পাওয়ারটা একটু বাড়তে পারে, আবার নাও হতে পারে, অনেকে জিরো পাওয়ার হিসেবে থেকে যায়। আর তাও আমার এটাতে একটাতে আছে আর একটাতে নাই, এটাতে ঠিক আছে, এটা জিরো। তো এই হলো হাইপারমেট্রোপিয়া। তুই এই একইভাবে উল্টো জিনিসটা পড়বি। হ্যাঁ, শর্ট সাইটেডনেস, মানে শর্ট সাইটেডনেসে এই আগেরটাতে লং সাইটেডনেসে যেমন এটাকে নামাতে হচ্ছিল, ওটাতে উপরে উঠাতে হবে যাতে নামে কম। ওইটা তুই কিন্তু পড়বি। হ্যাঁ ছিল, কিন্তু এটা হচ্ছে এরপরে ফর্মুলা আছে, ওই লেন্স ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে তোকে এই ওই ওই যে লেন্সটা আগে লাগানো হচ্ছে তার ফোকাল লেন্থ কত করতে হবে, বা কত দূরে অবজেক্ট রাখতে হবে, সেইগুলো কিন্তু বার করতে হবে, এই কাজটি করতে হবে, বুঝা? ক্যামেরা ট্যামেরা নিয়ে এখন পুরো কাজ নাই, এগুলো হচ্ছে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, এগুলো 12-এ আছে, কিন্তু তাদের ফর্মুলাও আছে। তুই ডেসক্রিপশনটা এই মাইক্রোস্কোপের আগে একবার পড়, ফর্মুলাও সবের কথা পরে হচ্ছে, তার ম্যাগনিফিকেশন, দুটো ম্যাগনিফিকেশন গুণ করতে হয়, ওগুলো তো 12 আছে, সেগুলো এখানে ফাউন্ডেশনে দেবে না, এটা তো আইআইটি ফাউন্ডেশন, সুতরাং জাস্ট তার ডেসক্রিপশনটা দেবে, ফর্মুলাটা পরে দেবে। একবার একটু পড়ে নে এই জায়গাটুকু। হ্যাঁ, যে মাইক্রোস্কোপ দেখেছিস স্কুলে, দেখেছিস নাকি? অনেকে দেখি বায়োলজির ওই 11-12 ওরা মাইক্রোস্কোপ নিয়ে এসে সেল ফেল দেখে, সেলটাকে বড় করে দেখা যায়, মানুষের তো সেল আছে। ইনভেন্ট করেছিল ওই লোকটা, কোন লোকটা? আমারও মনে নাই। হ্যাঁ, রবার্ট হুক। তুই এইটা দেখ, ওই মাইক্রোস্কোপের ডেসক্রিপশনটাকে পড়, তাহলে পরে 12-এ গিয়ে তোর করতে সুবিধা হবে, ফর্মুলাটা পড়তে সুবিধা হবে, জিনিসটা কী রকম সেটা আগে দেখতে হবে।
মাইক্রোস্কোপে তোর দুটো লেন্স থাকে। এবার ধর ওই আতস কাঁচ তো দেখেছিস, হ্যাঁ ওটা দিয়ে কি হয়, জিনিস যে কোনো একটা জিনিসকে বড় করে দেখানো হয়। এবার একটা আতস কাঁচ দিয়ে ধর উল্টো দিকের একটা অবজেক্টকে তুই দেখছিস, সেটা একটু বড় হলো, তার মানে তার ইমেজটা তোর ওই লেন্স পেরিয়ে সামনে তৈরি হয়েছে। এবার ওই ইমেজটাকেই যদি তুই অবজেক্ট হিসাবে মনে করিস, যে আর একটা লেন্স লাগাস, তাহলে কিন্তু ওই যে ইমেজটা বড় হয়েছে সেটাকে আরো বড় করবে। মানে ম্যাগনিফিকেশনটা তোর প্রথমটা দিয়ে যা হলো হলো, দ্বিতীয়টা দিয়ে আরো বেশি হলো। আবার একটা লেন্স লাগালে আরো বড় হবে। এমনি করে করে আমার যতক্ষণ না চোখে দেখার মতন একটা সেল, বায়োলজিক্যাল একটা সেল চোখে দেখার মতন হচ্ছে, ততক্ষণ আমি বাড়ি যেতেই পারি। এইটাই মাইক্রোস্কোপে করা হয়। এই অবজেক্টটা আছে, এই লেন্স দিয়ে প্রথমে এই দিকে করে এইখানে ইমেজ তৈরি হলো। এবার এই ইমেজটা এ তো আরও বেরিয়ে চলে যাচ্ছে এইদিকে, এইদিকে বেরিয়ে চলে যাচ্ছে ধর। তখন হয় কি, এইখানটায় আসে, কিন্তু এর তো এই সারফেসে পারপেন্ডিকুলার আমার এই বরাবরই হবে। তখন ডেন্সার মিডিয়ামে গেলে পারপেন্ডিকুলারের দিকে যাবে, তাহলে এই দিকেও যাবে, এই দিকে যাবে, দিয়ে জিনিসটা যেতে যেতে আরও বড় হবে। আরও বড় হলে এই চোখে গিয়ে যখন পড়বে আরও বড় আকারে গিয়ে পড়বে। এই ব্যাপার, আর কিছু না। এই মাইক্রোস্কোপের ব্যাপারটা একটু পড়িস বাড়িতে। আর অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ এখন পড়তে হবে না, ওই একই জিনিস, যদিও পারলে পড়িস। এটা আমি দাগ দিয়ে রাখলাম। এই মাইক্রোস্কোপ তোর এবারের বইয়ে ছিল না বোধহয়, টেক্সট বইয়ে নাকি? এটা টেলিস্কোপ। এবার এই যে এইখানে ছবিতে তোর এই FO দিয়েছে না, ম্যাগনিফিকেশনটা হয় -FO ইন্টু FE। সেটা কিভাবে হয় তার হিসাব টিসাব ওইসব 9 বা 10 থাকবে, ওই বইয়ে থাকবে, তখন সেটা কিন্তু করতে হবে। এখানে জাস্ট বললিয়ে দিল, হ্যাঁ, আর কিছু না। এরপরে এই এক্সারসাইজগুলো আসছে, এগুলো পরের দিন করাবো। কালকে হচ্ছে কি বার, বুধবার তো। কালকে দিনের দিকে হবে এই 11টা 11:30 করে। এমনিতে আমার তো স্কুল নেই, বাবাকে জিজ্ঞেস করতে হবে কোনো টিচার আসবে কিনা, যদি না আসে তাহলে আমার হয়ে যাবে। তুই নিজেই চলে আসতে পারবি। হ্যাঁ, যদি কোনো টিচার না আসে, তোর নিজের খেয়াল থাকে না? বাবাকে জানাই তো না, ফোন করে দিলে। বেশ, যদি না থাকে তাহলে 11:30টার দিকে চলে আসতে পারিস। কালকে 9টায় একজন আসবে। কোনো টিচারের আসার কথা নেই, আর যদি কেউ আসে তাহলে রাতের মধ্যে তো জানিয়ে দেবে। তাই করবি। ওয়ার্ক পাওয়ার এনার্জি ওইগুলোকে এরপর করতে হবে, কারণ ওই জায়গাটা একটু টাফ আছে। ওই ওয়ার্ক পাওয়ার এনার্জি 7 বা 8 করেছিলিস কি নাকি? না হয়নি তো। ওয়ার্ক পাওয়ার এনার্জি বলতে কিছু জানা নাই, ওইগুলোকে আগে করতে হবে। ওইগুলোই মেকানিক্সের ব্যাপার, মেকানিক্সটাই তো আসল ফিজিক্স, নিউটনের ল থেকেই শুরু, ওইগুলোকে এরপর করাবো। আর কিছু এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আয়।